মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। কে? মালতী মল্লিক আছেন? কেন, কি দরকার? একটা বইয়ের ব্যাপারে কথা বলতে এসেছিলাম। কখন ফিরবেন? কি করে জানবো? কিছু ঠিক নেই। দিদিমণি তো একটু আগে বাবুর সঙ্গে গাড়িতে করে বেরিয়ে গেলেন। এলে কি বলবো? আচ্ছা, আমি এই কাগজে সব লিখে দিয়ে যাচ্ছি, উনি এলে এটা দিয়ে দিলেই হবে। বেশ। পরিচালক অনিমেষ চৌধুরী বহুকাল সহকারী থেকে কাজ করবার পর এবার সে নিজেই একখানা ছবি পরিচালনা করবার ভার পেয়েছে। চিতপুর অঞ্চলে মালতী মল্লিকের সঙ্গে এই চলচ্চিত্রে একটি চরিত্রে অভিনয়ের জন্যই কন্ট্রাক্ট করতে এসেছিল। প্রযোজক বৈকুণ্ঠ পোদ্দারের মতো লোক বোধহয় দুনিয়ায় দুটি নেই। ৮০-৮৫ হাজার টাকার মধ্যে খুব ভালো একটা বই বানিয়ে দিতে হবে, এই শর্তে তিনি অনিমেষকে কাজ দিয়েছেন। টাকার অঙ্কটা শেষ পর্যন্ত লাখে গিয়ে পৌঁছবে তা অবশ্য অনিমেষ জানে। তবু গোড়া থেকেই বেশ একটু সতর্ক হয়েই অনিমেষকে কাজ করতে হচ্ছিল। তার জন্য ছুটোছুটি ও পরিশ্রমও করছিল প্রচুর। যেখানে অন্য লোককে পাঠালে চলে, সেখানেও অনিমেষ নিজে না গিয়ে স্বস্তি পাচ্ছিল না। অভিনয় অবশ্য মালতীর তেমন খ্যাতি নেই, তবে যা হোক করে কাজ মোটামুটি সে চালিয়ে নিতে পারে। তাকে যে চরিত্রটির জন্য অনিমেষ ভেবেছে, সেই চরিত্রটিকে প্রধান চরিত্রও বলা যায় না। বেকার স্বামীর স্ত্রী, রুগ্ন সন্তানের মা, পরিবারের ছোট বউয়ের চরিত্র। পুরো বই জুড়ে উপস্থিতিও খুব বিশেষ নেই, ছোট অংশ। সব নিয়ে ২-৩ দিনের শুটিং। এর জন্য দ্বিতীয় শ্রেণীর অভিনেত্রীরাও অনেক টাকা দাবি করবেন। তাদের তুলনায় মালতীকে খুব অল্পেই পাওয়া যাবে, এ কথা বন্ধুদের কাছ থেকে জেনেছিল অনিমেষ। কিন্তু মালতীর বাড়িতে গিয়ে সন্ধ্যের পর তাকে পাওয়াই গেল না। ঝি খান্তমণির কাছেই স্টুডিওর নাম আর দেখা করবার সময় এক টুকরো কাগজে লিখে দিয়ে অনিমেষ বিরক্ত মুখে বেরিয়ে এলো। মনে মনে ভাবল, সন্ধ্যেটাই মাটি হয়ে গেল একেবারে। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে শুনছেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প অভিনেত্রী। জয়মিত্র লেনে অনিমেষের একজন পুরনো বন্ধু আছে, বিনয় চক্রবর্তী। তার বাড়িতে গেলে তার স্ত্রী লাবণ্য চাটা দেয়, আদর যত্ন করে। বিনিময়ে অনিমেষও ২-১খানা সিনেমার পাস সংগ্রহ করে তাদের দেয়। বহুদিন ওদের কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। অনিমেষ ভাবল একবার সেখানেই ঢু মেরে যাবে। গলির ভেতরে তোষ্য এক গলিতে বন্ধুর বাড়ি। পুরনো একটা বাড়ির একতলা ঘরে খুব কষ্টেই আছে বিনয়। রুগ্ন ছেলে ও স্ত্রীকে নিয়ে ভাড়া থাকে। ভালো চাকরি বাকরি কিছু পায়নি, তবু মাঝে মাঝে এই দরিদ্র বন্ধুটির বাসায় এসে খানিকক্ষণ কাটিয়ে যেতে খুবই ভালো লাগে অনিমেষের। বেশ একটা সরল আন্তরিকতার স্বাদ পাওয়া যায় এখানে এলে। বিনয়ের স্ত্রী লাবণ্য এক কাপ চা, একটু রুটি তরকারি না খাইয়ে কখনো ছাড়ে না থাকে। তবে মাসের প্রথম দিকে এলে কোনোদিন বা একটু সুজি ছাড়া লাবণ্য তার সামনে আর কিছুই ধরে দিতে পারে না। কিন্তু গেলে এমন আদর যত্ন করে, এত আনন্দ পায়, যেন পরম অপ্রত্যাশিত কোনো মহামান্য অতিথি তাদের ঘরে এসেছে। ছেলেটাকে কি তুমি মেরে ফেলতে চাও? হ্যাঁ, আমি আর কি করব? এত কিছু লিস্ট করে দেওয়ার সময় মনে ছিল না? বলতে লজ্জা করছে না তোমার? ছেলেটার দিকে তাকিয়ে দেখেছো কখনো? একটা ওভালটি না হলে তো আর চলছে না। আজ বিনয়ের ঘরের সামনে দাঁড়িয়ে কড়া নাড়ার আগে অনিমেষ শুনতে পেল ঘরের ভেতরে কি নিয়ে যেন একটা কথা কাটাকাটি চলছে। মনের মধ্যে একটু দ্বিধা নিয়ে বার দুই কড়া নাড়তেই কথা কাটাকাটি যেন থেমে গেল। বিনয় এসে দরজা খুলে দিল। অনিমেষকে দেখে নিরুত্তাপ গলায় বলল, ও অনিমেষ, এসো। আমন্ত্রণের মধ্যে যেন কোনো উৎসাহ বা প্রাণের সাড়া নেই, বড় শুকনো গলা।
বিনয়ের মুখটাও যেন কেমন বিরস। বিনয়ের সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে অনিমেষ দেখল লাবণ্যর মুখটাও আজ কেমন ভার হয়ে আছে। ঘরের জিনিসপত্র এলোমেলো হয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বিনয়ের গায়ের জামাটাও মেঝেতে লুটোচ্ছে। দুপাটি জুতো ঘরের দুই প্রান্তে পড়ে রয়েছে। তার এক পাটি কোলের ওপর তুলে নিয়েছে বিনয়ের কালো মাথা নেড়া রোগা বছর তিনেকের ছেলেটি। মেঝের ওপর একটা কাগজের ঠোঙা ফেটে গিয়ে খানিকটা মুসুরির ডাল ছড়িয়ে পড়েছে। অনিমেষের বুঝতে বাকি রইল না বেশ একটা প্রলয় হয়ে গেছে খানিকক্ষণ আগেই। ওইটুকু ছোট্ট ঘরের চারিদিকে অনিমেষকে চোখ বোলাতে দেখেই লাবণ্য মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে একবার অনিমেষের দিকে তাকিয়ে কোনো কথা না বলে দ্রুত হাতে ঘর গুছোতে শুরু করল। অনিমেষ বলল, এসে বুঝি রসভঙ্গ করে ফেললাম? দাম্পত্য কলহটা খুবই জমে উঠেছিল দেখা যাচ্ছে। আর দাম্পত্য? আচ্ছা, ঝগড়া করাটা কি তোমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে বিনয়? বসো বসো। আরে কোথায় গেল? কি খুঁজছো? এই যে, এই নাও একটা পাসিং শো। সিগারেট আমার কাছে আছে। এই নাও গোল্ড ফ্লেক। আরে বাবা, দাও। রোজ রোজ এই অশান্তি, এই ঝগড়াঝাটি আমার কি আর ভালো লাগে ভাই? কিন্তু যাকে নিয়ে ঘর সংসার সে যদি এমন অবুঝ হয় আর কি করতে পারে? আচ্ছা, ছেলে কি আর কারোর হয় না? তুমি বলো না। তুমি হাসছ নিমেষ? আচ্ছা, ছেলে পুলে থাকলে কি তার রোগ ব্যাধি হতে নেই? কিন্তু তার ওষুধপত্র নিয়ে কার বউ এমন ঝগড়া করে শুনি? তুমিই বলো, যার যতটুকু সাধ্য সে তো ততটুকুই করতে পারে নাকি? তার বেশি চাপ দিলে আর কে কাকে চাপ দিতে গেছে ঠাকুরপো? হ্যাঁ, জিজ্ঞাসা করে দেখুন তো। ছেলেটা টাইফয়েডে একেবারে শেষ হয়ে গিয়েছিল। যে দেখেছে সেই মুখ ফিরিয়ে নিয়েছে। আমরা ভাবিনি যে ও বেঁচে ফিরে আসবে। যে ওকে দেখবে সেই বলবে। আর ওর বাবা হয়ে আপনার বন্ধু। আয় বিন্তু, এদিকে আয় বাবা একবার। কথা বলতে বলতেই ছেলেকে হাত ধরে হঠাৎ একটা হ্যাঁচকা টানে নিয়ে এসে অনিমেষের সামনে দাঁড় করিয়ে দিয়ে লাবণ্য বলল, দেখুন তো কি হাল হয়েছে বলুন তো। মানুষের কোনো চিহ্ন আছে ওর গায়ে? একটা পা এখনো টেনে টেনে হাঁটে। কাল নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে। বললেন ভালো করে খাওয়াতে দাওয়াতে না পারলে সারবে না। সাধারণ স্বাস্থ্য ভালো হলে পায়ের দোষটুকু আপনিই সেরে যাবে। তাই তো বলছিলাম এক কৌটো ওভালটিনের কথা। তাতে যে কোনো মানুষ এমন রাগ করতে পারে, এমন মুখ খারাপ করতে পারে, আপনি ভাবতে পারবেন না ঠাকুরপো। আয় মিন্তু, আয় এদিকে আয় বাবা। কথাটা বলতে বলতেই হঠাৎ থেমে যায় লাবণ্য। পায়ে আচমকা টান লাগায় ছেলেটি বোধহয় ব্যথা পেয়েছিল। ঠোঁট ফুলিয়ে কাঁদবার উপক্রম করতেই লাবণ্য তাকে কোলে তুলে নিয়ে স্নেহে মিষ্টি করে বলল, কাকাবাবুর সামনে কাঁদে বুঝি কেউ? কাকাবাবু কি বলবেন বলো তো? জানো, দেশে বিদেশে নিন্দে করে বেড়াবেন কাকাবাবু। হ্যাঁ, কত ভালো ভালো ছবি তোলেন। আমাদের বিন্তুর কিন্তু চমৎকার একখানা ছবি তুলে দিতে হবে ঠাকুরপো। হ্যাঁ, কি বিন্তু, তুলবে ছবি? ছেলেকে সামলাতে সামলাতে লাবণ্য একটু হাসল। অনিমেষের চোখে লাবণ্যর এই অপ্রত্যাশিত হাসিটুকু ভারী সুন্দর লাগল। বিনয়ের ছেলের তুলনায় তার স্ত্রীকে সুশ্রী বলা যায়। লাবণ্যর রং ফর্সা, টানা নাক, চোখ মুখের গড়নের মধ্যে বেশ একটা মিষ্টত্ব আছে। বয়স 25-26 বছর হবে। দীর্ঘ দোহারা চেহারা তার। এত অভাব অনটনের মধ্যেও স্বাস্থ্য ভেঙে পড়েনি। এমন রোগা আকৃতির ছেলে লাবণ্যর কোলে মানায় না, কিন্তু মাতৃত্ব ওর স্নিগ্ধ সৌন্দর্যকে মধুর করেছে। অনিমেষকে অমন করে তাকিয়ে থাকতে দেখে লজ্জিত হয়ে লাবণ্য চোখ নামিয়ে নিয়ে বলল, আপনি তো আজকাল আসেনি না,
ডিরেক্টর হয়েছেন অনেক বড়। হ্যাঁ, তা হয়েছি। আচ্ছা বিনয়, সত্যি এ তোমার ভারী অন্যায়। ছেলেটার একটু যত্ন টত্ন নেওয়াই তো উচিত। এখন সবে অসুখ থেকে উঠেছে। বৌদি ওভালটিন আনতে বলেছিলেন যখন, আনলে না কেন বলো তো? আনলে না কেন? ফরমাইশ কি একটা? শুধুই কি একটা ওভালটিন ছিল নাকি? ছেলের জন্য বিস্কুট, সংসারের জন্য এক পো ডাল, চা। এদিকে মাসের শেষ, কোনটা রেখে কোনটা আনবো শুনি? যেটা না আনবো সেটা নিয়েই কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে। আর ছেলের আদর যত্নের কথা যদি বলো অনিমেষ, 70 টাকা মাইনের কেরানির ঘরের ছেলের আদরটা কি কিছু কম হচ্ছে নাকি? তাই বুঝি? এই তোমার আদরের ছিরি? ছেলে নিয়ে এর চেয়ে বেশি আদর আবদার করার শখ যদি ছিল, তবে কেরানির সন্তান পেটে না ধরে কোনো বড় লোক ঘরের ছেলে বিয়ে হলেই তো হতো। ছি, শুনুন কথা, শুনুন একবার ঠাকুরপো। ছি, কি যা তা বলছো বিনয়? এত মুখ খারাপ করতে শিখলে কবে থেকে? ছি 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 ছি। অপ্রস্তুত বিনয় কিছুক্ষণ একটু চুপ করে থাকল। অনিমেষ আন্তরিক সহানুভূতির সঙ্গে বন্ধুর দিকে তাকালো। কেবল মুখের কথাই খারাপ হয়নি বিনয়ের, মুখের গড়নও খুব বিশ্রীভাবে বদলে গেছে। 30-এর বেশি বয়স হবে না ওর, কিন্তু গাল ভেঙে চোয়াল জেগে এমন হয়েছে চেহারাটা, যেন মনে হয় অনেক দিন 40 পার হয়ে গেছে। বন্ধুকে দেখতে দেখতেই অনিমেষ নরম সুরে বলল, পার্ট টাইম কিছু একটা জোগাড় করতে পারলে না বিনয়? না না ভাই, তোমাকেও তো এত করে বললাম। চেষ্টা তো করে দেখলাম ভাই, কিন্তু আমাদের যা লাইন তাতে। ওদের কথার মাঝখানেই লাবণ্য 2 কাপ চা নিয়ে পেছনের দরজা দিয়ে ঢুকল। এই নিন ঠাকুরপো, একটু চা মুখে দিন। সঙ্গে তার ছেলেটিও খোঁড়াতে খোঁড়াতে এলো। ছেলে বিন্তুর দিকে একবার স্নেহের কটাক্ষে তাকিয়েই কপট রাগের সুরে লাবণ্য বলল, এই যে আবার তুমি আসছো। জানেন ঠাকুরপো, আমার ছেলেটাও হয়েছে তেমন। এক নিমেষও চোখের আড়াল করবার জো নেই, এমন জ্বালা আমার। কথাটা বলতে বলতেই দরজার বাইরে গিয়ে ছেলেকে লাবণ্য কোলে তুলে নিল। অনিমেষের চোখ তা এড়ালো না। সে বুঝল লাবণ্য তার এই রোগে জীর্ণ শীর্ণ ছেলেকে কিভাবে প্রাণ দিয়ে আগলে রাখে। ঠিক সেই সময় বিনয় বলে উঠল, বলছিলাম, তুমি তো এখন ডিরেক্টর হয়েছ অনিমেষ, 2-1টা যদি পার্ট থাকে দাও না আমাকে। 2-10 টাকা যদি আসে মন্দ হয় না। তোমাকে? হ্যাঁ। তুমি তো লোকের সামনে কথাই বলতে পারো না ভালো করে, আর তুমি করবে অভিনয়? তোমাকে পার্ট দিলে তো মৃত সৈনিকের পার্ট দিতে হবে বিনয়। মৃত সৈনিকের পার্ট তুমি আর নতুন করে কি দেবে ভাই? মৃত সৈনিক তো হয়েই আছে। তুমি বড়জোর মরার ওপর খাঁড়ার ঘা দিয়েছ, তার চেয়ে বেশি কিছু করনি। অনিমেষের বিদ্রূপ শুনে বন্ধুর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে কথাগুলো বলল বিনয়। ঠিক সেই সময় লাবণ্য ঘরে ঢুকে হেসে বলল, কি হলো? বাহ, এবার বুঝি আপনার সঙ্গে ঝগড়া শুরু করেছে? এমন খিটখিটে মেজাজ হয়ে গেছে জানেন, ঝগড়া ছাড়া আজকাল এক মুহূর্তও থাকতে পারে না আপনার বন্ধু। ঝগড়া নয়, আমার কাছে পার্ট চাইছিল। আমি বলি কি বৌদি, বিনয়ের দ্বারা তো হবে না, কিন্তু আপনি পারলেও পারতে পারেন। আপনি নিশ্চয়ই পারবেন, করবেন। সত্যি নাকি? বেশ তো, নামিয়ে দিন না আপনি। যেখানে আপনি নিজে ডিরেক্টর, সেখানে আমার অ্যাক্টও না করলে চলবে কেন? ঠাট্টা নয় বৌদি, সত্যি বলছি। এই, আমি সিরিয়াসলি বলছি বিনু, তোমরা যদি রাজি হও তাহলে বৌদিকে একটা ছোট মতো রোল দেওয়াই যায়। তাই নাকি? পরিকল্পনাটা এবার খুলেই বলি তাহলে। হাসছো কেন? এতে দোষের কি আছে? আজকাল কত ভদ্র ঘরের মেয়েরা তো আসছেন এই লাইনে। খুব ছোট পার্ট, ফষ্টি নষ্টি কিচ্ছু নেই। বৌদির উপযুক্ত ভূমিকাই দেব। রুগ্ন সন্তানের মায়ের রোলেই নামাবো ভাবছিলাম। সব শুদ্ধ 3-4টে শটের বেশি হবে না, কথাও খুব সামান্যই থাকবে। স্বামীর সঙ্গে মাত্র একবার সাক্ষাৎ হবে, বাকি সব দৃশ্যই ছেলের সঙ্গে আর বুড়ো ডাক্তারের সঙ্গে। স্টুডিওতে তুমিও যেতে পারবে বিনয়, আমিও থাকবো, কোনো অসুবিধা হবে না। বিন্তুকেও নিয়ে যেতে পারবে তাহলে। নিজের ছেলেকে ঘরে যেমন করে আদর যত্ন সেবা শুশ্রূষা করছেন বৌদি,
স্টুডিওতে ক্যামেরার সামনে তার চেয়ে বেশি কিছুই করতে হবে না। সব নিয়ে দিন তিনেক বেরোতে হবে বড়জোর। প্রযোজককে বলে 100-3 টাকার ব্যবস্থা করার চেষ্টা করব। 300 টাকা? লাবণ্য চুপ করে রইল। মনে মনে অনেক ভেবে চলল সে। প্রথমেই ঠিক করল বিন্তু চিকিৎসার জন্য যা কিছু ধার করেছিল সে আগে সব ধার সে শোধ করবে। তারপর যা বাকি থাকবে তা দিয়ে বিন্তুর জন্য ভালো খাবার, নতুন জামা, জুতো, প্যান্টও হয়ে যাবে। ওর নামে 25 টাকার একটা সেভিংস অ্যাকাউন্ট খুলে রাখবে লাবণ্য। বড় লোকের ছেলেদের নামে ব্যাংকে টাকা থাকে বলে সে শুনেছে। সে টাকায় হাত দিতে দেবে না সে বিনয়কে। কিন্তু 300 টাকা থেকে বিনয়ের জন্যেও কিছু কিনতে হবে বই কি। বেরোবার মতো ভালো জামা কাপড় নেই বিনয়ের। একটা সিগারেট কেসের ভারী শখ তার, সেটাও একটা কিনে দেবে লাবণ্য ওর জন্য। নিজেরও একটা ভালো শাড়ি নেই। অবশ্য সে মুখ ফুটে চাইবে না। হাতে অত টাকা এলে বিনয় অবশ্য শাড়ির কথাই আগে বলবে, সেটা লাবণ্য জানে। চিন্তার স্রোত থামিয়ে লাবণ্য অস্ফুটে বলল, আপনি ঠাট্টা করছেন না তো? না বৌদি, আমি মোটেই ঠাট্টা করছি না। আপনারা যদি রাজি হন তবে আমি সব ব্যবস্থা করে ফেলবো। কিন্তু লোকে যে নিন্দে করবে ঠাকুরপো। কেন নিন্দে করবে? কেন? এতে নিন্দের কি আছে? তাছাড়া আপনি যদি নিজের নাম না দিতে চান তো না দেবেন। লাবণ্যের বদলে অন্য নাম রাখলেই তো হবে। অন্য নাম? হ্যাঁ, তবে সেসব পরে ঠিক করা যাবে। আগে তোমরা সারা রাত ভালো করে ভেবে দেখো। বেলা 10টার মধ্যে পাকা কথা দিয়ে আসতে হবে বিনয়। আচ্ছা। শোনো বিনয়, তোমরা যদি রাজি না হও তাহলে অন্য লোকের সঙ্গে বাধ্য হয়েই কন্ট্রাক্ট করে ফেলতে হবে আমাকে। আর দেরি করবার সময় নেই ভাই। বইয়ের শুটিং প্রায় আধা হয়ে গেছে। বাকি অর্ধেক এই মাসের মাঝখানের মধ্যেই শেষ করতে হবে আমাকে। বিনয়, প্লিজ ভালো করে ভেবে দেখো বিষয়টা। এটাই তোমাদের পক্ষে ভালো হবে। কিন্তু আমি কি পারবো? আপনি আমাকে শিখিয়ে নিতে পারবেন তো? নিশ্চয়ই পারবো। মা কি করে ছেলের শক্ত অসুখের সময় ছেলের পরিচর্যা করে, মায়ের মনের অবস্থা কিরকম হয় না হয়, সেটা তো আর আপনাকে শিখিয়ে দেওয়ার দরকার হবে না বৌদি। কাল সকালেই তোমায় জানাচ্ছি। আর চলি তবে। ভালো করে ভেবে দেখো প্লিজ। হ্যাঁ, আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো। পরদিন সকালেই বিনয় গিয়ে অনিমেষকে খবর দিল লাবণ্য রাজি হয়েছে। সঙ্গে এও বলল, অনিমেষ, নামটা কিন্তু ভাই বদলে দেওয়াই ভালো। এটা কি তোমার ইচ্ছে না তার ইচ্ছে? শেষে বৌদি যখন নাম করা লোক হয়ে পড়বেন তখন নাম বদলাবার জন্য হয়তো অনুতাপ হবে। না ভাই। আচ্ছা আচ্ছা, নামের ব্যাপার তো সব থেকে পরে আসবে, সেটা তখন দেখা যাবে। পরের দিন দুপুরের পর মালতী গিয়ে স্টুডিওয়ে হাজির হলো। 30 পেরিয়ে গেছে তার বয়স। চোখে মুখে অমিতচারের ছাপ স্পষ্ট। পুরো পাউডারের প্রলেপে তাকে প্রাণপণে ঢাকার চেষ্টা করেছে। ঠোঁটে লিপস্টিক, চড়া রঙের শাড়ি, গয়না আর চুল বাঁধার ঢঙে নিজেকে 18 বছরের তরুণী প্রমাণ করবার অক্ষম চেষ্টা সুস্পষ্ট। মালতীকে দেখেই অনিমেষ বলে উঠল, বড় দেরি করে এলেন মিস মল্লিক। আমি আরেকজনের সঙ্গে কন্ট্রাক্ট করে ফেলেছি। সে কি? আপনি তো আমায় 12টার সময় স্টুডিওতে দেখা করতে বলেছিলেন। এখনো তো 5 মিনিট বাকি আছে 12টা বাজতে। ঘড়িটা দেখুন ভালো করে, এই দেখুন। কথাটা বলেই নিজের হাত ঘড়িটা মালতী অনিমেষের চোখের সামনে তুলে ধরল। আমাকে আজ সকালেই কন্ট্রাক্ট করে ফেলতে হয়েছে। বড় তাড়া ছিল। কাল থেকেই শুটিং শুরু করতে হবে। তাছাড়া ভেবে দেখলাম মায়ের ভূমিকায় আপনাকে ঠিক মানাতোও না। আপনার উপযুক্ত কোনো রোল থাকলে নিশ্চয়ই বলবো। আপনার মতো অমন পুচকে ডিরেক্টর ঢের দেখেছি অনিমেষ বাবু। ছিলেন তো ফটোগ্রাফার, সবে মাত্র ডিরেক্টর হয়েই ধরাকে সরাজ্ঞান করছেন। আমাকে মানাতো না। মানাবার কি আছে জুনি? কেবল মা কেন, জেঠিমা, খুড়িমা, মাসিমা, পিসিমা, ইচ্ছে করলে কি না পারি আমি হতে। এতদিন ওসব রোলে আমাকে কেউ নামাতে পারেনি। আপনার বইতে নিজের ইচ্ছেতেই নামতে চেয়েছিলাম। বেশ, কন্ট্রাক্ট আপনি না করতে চান, না করলেন। কিন্তু মনে রাখবেন,
এক মাঘে শীত চায় না, তাও বলে দিচ্ছি। দেখবেন আমার কাছে আপনাকে আসতেই হবে, তখন দেখব আমাকে কোন রোলে মানায়। চলি। খানিকক্ষণ চেঁচামেচির পর গটগট করে বেরিয়ে গেল মালতী। স্টুডিও সম্বন্ধে যাতে একটা মোটামুটি ধারণা হয় তার জন্য ছেলেকে নিয়ে লাবণ্যকে আগেই একবার স্টুডিওতে ঘুরিয়ে নিয়ে গেল বিনয়। স্টুডিও, সেটের সাজসজ্জা, যন্ত্রপাতি এসব দেখে লাবণ্য তো অবাক। নির্জীব দুর্বল বিন্তুরও উৎসাহের শেষ নেই। মায়ের কোলে থেকে সে দুর্বোধ্য ভাষায় হাত পা নেড়ে কি সব বলতে লাগলো। মাঝখানে মাত্র একদিন আছে আর শুটিংয়ের, রিহার্সালের সময় নেই। এইরকমই হয়ে থাকে। তাড়াতাড়ি উদ্যোগ আয়োজন করে ফেলতে অনিমেষ অভ্যস্ত। তবু বিনয়ের বাসায় গিয়ে লাবণ্যকে প্রথম দিনের শুটিংয়ের খানিকক্ষণ মহড়া দেওয়ালো অনিমেষ। ছেলের মুখে সামান্য দু একটা কথা ছিল, কিন্তু মা আর বাবা ছাড়া এখনো কোনো ডাক শেখেনি বলে অনিমেষ বিন্তুর সংলাপ সব কেটে দিল। ভেবে দেখল বিন্তুর বিকলাঙ্গ চেহারাটাই ছবির পক্ষে একটা বড় সম্পদ। ওর মুখে কথার আর দরকার হবে না। পরদিন গাড়িতে করে নিজেই বন্ধু আর তার স্ত্রী পুত্রকে শুটিংয়ের সেটে নিয়ে এলো অনিমেষ। স্টুডিওর দরজায় দেখা হলো মালতীর সঙ্গে। জানলা দিয়ে মুখ বাড়িয়ে অনিমেষ একটু সৌজন্য আর সহানুভূতির স্বরে বলল, এই যে মিস মল্লিক, আপনিও এসেছেন দেখছি, কাজ আছে বুঝি? আপনার নতুন স্টার দেখতে এলাম, সেটাও তো একটা কাজ নাকি? কথাটা বলেই গাড়ির ভেতর উঁকি দিয়ে লাবণ্যর দিকে ঈর্ষা কুটিল চোখে তাকালো মালতী। লাবণ্য চোখ ফিরিয়ে নিল। মালতী চলে গেলে লাবণ্য বলল, ঠাকুরপো, মেয়েটা কিরকম অসভ্যর মতো বারবার আমার দিকে তাকাচ্ছিল দেখেছেন? আর কি রঙই না মেখেছে মুখে, বাবারে, ছি ছি, অমন কেউ মাখে? বড় সহজ পাত্র নয় বৌদি, আর একটু হলেই ও আপনার জায়গা কেড়ে নিত। আপনি তো লক্ষ্যই করেননি, বিনয় এতক্ষণ তো ওকেই দেখছিল। কি যে বলো। শুটিং শুরুর আগে লাবণ্যকে নিয়ে অনিমেষ চলল প্রডিউসারের সঙ্গে দেখা করাতে। প্রডিউসারকে অনিমেষ আগেই বলে রেখেছিল যে লাবণ্যকে দিয়ে অভিনয় করালে টাকা কম লাগবে, তাছাড়া বিজ্ঞাপনের সময়ও সুবিধে হবে। নিজের ছেলে নিয়ে ভদ্র ঘরের সুন্দরী বউ অভিনয় নেমেছেন, বইয়ের পক্ষে এর চেয়ে চমৎকার বিজ্ঞাপন আর কি হতে পারে। লাবণ্যকে বৈকুণ্ঠবাবুর সঙ্গে অনিমেষ পরিচয় করিয়ে দিল। লাবণ্যকে দেখে প্রসন্নই হলেন বৈকুণ্ঠ। বললেন, বেশ বেশ বেশ, আমার কুঁড়ে ঘরে লক্ষ্মীর আগমন হয়েছে। আহা, অনিমেষ বাবু, মায়ের মুখখানা কিরকম একটা শুকিয়ে গেছে, ওকে রিফ্রেশমেন্ট রুমে নিয়ে যান এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন বৌদি, আসুন আসুন। সেট সাজানো হলো। আড়ম্বর বা আয়োজনের কিছু নেই। দরিদ্র নিম্ন মধ্যবিত্ত গৃহস্থের ঘর। লাবণ্যর ঘর ঠিক যেমনটা দেখে এসেছে অনিমেষ, হুবহু তেমনটাই সেট সে বানিয়েছে। বলা যেতে পারে অনিমেষ চোখ বুঁজে একেবারে লাবণ্যের ঘরের অনুকরণ করেছে। ছেঁড়া বিছানায় রোগে জীর্ণ ছেলে শুয়ে থাকবে, ওদিকে দায়িত্বহীন ভীরু বেকার স্বামী কোথায় পালিয়ে বেড়াচ্ছে তার ঠিক নেই। এদিকে ভিজিট না পেলে ডাক্তার আসবে না বলে দিয়েছে। ডাক্তার ডাকবার লোকও নেই, টাকাও নেই। নিরুপায় মা একবার ছেলের গায়ে হাত দেয়, আর একবার করে এক তীব্র অস্থিরতায় সঙ্গে সঙ্গে হাত তুলে নেয়। তার নিজের হাতে শাঁখা আর একটা লোহা ছাড়া আর কিছু নেই। এক চিলতে সরু একটা হার এখনো আছে ছেলের গলায়। খানিক আগে সেই হার পরবে বলেই কাঁদছিল ছেলে, তাই সেটা পরিয়ে দিতে হয়েছে মাকে। এখন ঘুমন্ত ছেলের গলা থেকে সেই হার মা কি করে খুলে নেবে? সোনার অঙ্গ থেকে কি সোনা ছিঁড়ে নেওয়া যায়? সেই দ্বিধা দ্বন্দ্ব থেকেই মা বারবার ছেলের গায়ে হাত দেবে আর হাত তুলে নেবে। তবে শেষ পর্যন্ত হারটা খুলে নিতেই হলো। ছেলের হার চুরি করে নিয়ে ঝড় বৃষ্টির মধ্যে মা চলল ডাক্তার ডাকতে। প্রথম দিনের সেটে এই পর্যন্তই শুটিং হবে।
বিষয়টা বারবার লাবণ্যকে বুঝিয়ে দিল অনিমেষ। সেটের ভেতরে নিয়ে গিয়ে বারবার তাকে মহলা দেওয়ালো, কিন্তু লাবণ্য কিছুতেই যেন সেই চরিত্রটা হয়ে উঠতে পারছে না। নিতান্ত নিরুদ্বেগ মুখ লাবণ্যর, দুঃখ নৈরাশ্য কোনোভাবেই কিছু ফুটে উঠছে না। বাইরের অনেকগুলো পুরুষ যে তার দিকে তাকিয়ে রয়েছে, তার জন্য মাঝে মাঝেই তার লজ্জা আর সংকোচ হচ্ছে, আর তাই বারবার সে মাথায় আঁচল টেনে দিতে চাইছিল। বিরক্ত হয়ে শেষ পর্যন্ত অনিমেষ ধমক দিল, বৌদি, আপনার লজ্জার অত সময় কোথায়? আপনার ছেলের ম্যালিগনেন্ট ম্যালেরিয়া, টাইফয়েডের চেয়েও শক্ত অসুখ, 24 ঘন্টার মধ্যে মারা যেতে পারে আপনার ছেলে। শুনুন বৌদি, আপনি যান, ছেলের কাছে গিয়ে বসুন, তার গায়ে হাত বুলুন, ব্যাস। পায়ে পায়ে লাবণ্য আবার এগোয়, কিন্তু সেটের মধ্যে লাবণ্যর হাত কাঁপে, ঠোঁট কাঁপে থরথর করে। একটা অদ্ভুত ভয় তাকে পেয়ে বসেছে। তবে সে ভয় ছেলের মৃত্যুর ভয় নয়, কিন্তু ওই অতগুলো লোকের সামনে তার যেন সবটা কেমন গুলিয়ে গেছে। অনেক কষ্টে যদি বা ছেলের কাছে তাকে বসানো গেল, তার আড়ষ্ট ভঙ্গি যেন কিছুতেই সহজ হতে চায় না। ছেলের মাথার কাছে বসে হাতে পাখা নিয়ে সঙ্গে সঙ্গেই লাবণ্য সেটা রেখে দিল। আর ধৈর্য ধরতে না পেরে অনিমেষ ধমক দিয়ে বলে উঠল, আরে অমন করে কেউ বাতাস করে নাকি? আরো ভালো করে বাতাস করুন, আপনার নিজের ছেলে মরে যাচ্ছে বৌদি, কি করছেন? অনিমেষের কথায় তার মাথায় যেন এবার বাজ পড়ল। সারা শরীর দিয়ে মন দিয়ে সে 3 বার না বলেই উঠে দাঁড়িয়ে পড়ল। পুরো 1 ঘন্টা অনেক চেষ্টা করেও শেষে হতাশ হয়ে সেট থেকে লাবণ্যকে নামিয়ে আনলো অনিমেষ। তারপর অসহায়ের মতো বলল, না, হলো না। লজ্জায় অনুশোচনায় লাবণ্য মুখ নিচু করে রইল। বৈকুণ্ঠ পোদ্দারের পাশের চেয়ারে বসেছিল মালতী মল্লিক। অনিমেষ আর লাবণ্যর কাণ্ড দেখে মুখে রুমাল চাপা দিয়ে সে হাসছিল এতক্ষণ ধরে। এবার তার হাসির শব্দ স্পষ্ট শোনা গেল। বৈকুণ্ঠবাবু তার দিকে তাকিয়ে এবার বললেন, মিস মল্লিক, আপনি এই যাত্রায় আমাকে একটু উদ্ধার করুন। শুটিং ডিটেন্ড হোক আমি চাই না। ধার আমি করতে পারি, কিন্তু 1000 টাকার 1 পয়সাও কম হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেজন্য আটকাবে না। কাজ সারতে সারতে যদি রাত হয়ে যায়, আমি নিজের গাড়িতে করে আপনাকে পৌঁছে দিয়ে আসবো, আপনি একদম ভাববেন না। বেশ তো, তা না হয় দেবেন। আপাতত আমার ভ্যানিটি ব্যাগটা রাখুন, আর কন্ট্রাক্ট ফর্মটা আমায় দিন। বৈকুণ্ঠ পোদ্দারের দিকে তাকিয়ে ঠোঁট টিপে হেসে কথাগুলো বলেই মালতী দ্রুত মেকআপ রুমের দিকে চলে গেল। মিনিট 10 মধ্যেই ফিরে এলো মালতী। পরনে ময়লা শাড়ি আর হাতে শুধুমাত্র শাঁখা সম্বল করে দরিদ্র গৃহবধূর সাজে একেবারে নিখুঁত সে। অনিমেষের দিকে তাকিয়ে বলল, কই ডিরেক্টর মশাই, ছেলে কই আপনার? আজকের মতো বিনয়ের ছেলেকে দিয়েই আপনাকে কাজ চালাতে হবে, স্টুডিওতে আর কোনো ছেলে নেই। দেখি নিয়ে আসুন সামনে। অনিমেষ গিয়ে বিনয়কে অনুরোধ করল। সৌজন্যের খাতিরে বিনয় রাজি হল, কিন্তু ছেলে দেখে নাক সিঁটকে মালতী বলল, ও ডিরেক্টর মশাই, এই নাকি ছেলের নমুনা? আপনি এতকাল বাদে শেষ পর্যন্ত এইরকম একখানা ছেলে বানালেন বুঝি? মানে আজকে তো আর কাউকে এত কম সময়। আনারি ডিরেক্টরের ছেলে, এর চেয়ে আর বেশি কি হবে? কিন্তু ওর মা হবো কি করে? ওকে ছুতেই যে ঘেন্না ঘেন্না লাগছে আমার। এত কথা বলার পর সেটে গিয়ে কিন্তু মালতীর চেহারা সম্পূর্ণ অন্যরকম হয়ে গেল। বিন্তু একটু কাঁদতে শুরু করেছিল, তাকে টাকা আর খেলনা দিয়ে ভুলিয়ে রাখলো মালতী। তারপর শুরু হলো রুগ্ন ছেলের পরিচর্যা। উৎকণ্ঠায় উদ্বেগে জননীর ভয় বিহ্বল মুখ দেখে দর্শকরা সবাই মুগ্ধ হলো। অনিমেষের ডিরেকশনের থেকে মালতীর নিজের সাজেশনগুলোই উৎকৃষ্ট বলে মনে হলো সকলের। মালতী হেসে বলল, কিছু মনে করবেন না ডিরেক্টর মশাই, আপনি শত হলেও ওর পালক বাপ, আর আমি ওর সাক্ষাৎ মা। কি করতে হবে না হবে সে কি আমার চেয়ে আপনি বেশি জানেন? হার খুলে নেওয়ার দৃশ্যটিও চমৎকার অভিনয় করলো মালতী।
ওরে, এই বিশুদ্ধবার দিন কি করে আমি সোনামণির গলা থেকে সোনা কেড়ে নেব রে বলে ঊর্ধ্বস্বরে কান্না চাপার এমন ভঙ্গি করল মালতী যে বৈকুণ্ঠ পোদ্দারের চোখ দুটি পর্যন্ত সজল হয়ে উঠল। ক্যামেরাম্যান খুশি মনে শট নিল। সবাই স্বীকার করল এই দৃশ্যটি বইয়ের সেরা সম্পদ হবে। জল ভরা চোখে সেট থেকে নেমে এসেই মালতী কিন্তু হাত পাতল বৈকুণ্ঠ পোদ্দারের কাছে চেকের জন্য। কই চেকটা দিন বৈকুণ্ঠ বাবু। খুব খুশি হলাম মিস মল্লিক। মার ভূমিকায় আপনি এত ভালো অভিনয় কি করে করলেন বলুন তো? হিংসে ডিরেক্টর মশাই, হিংসে। স্বভাব হলো অভিনয়, মদ আর মাৎসর্য ছাড়া হবার নয়। এবার টের পেলেন তো পিন্টুর কে মা আর কে সৎমা? বৈকুণ্ঠ বাবু, আপনি গাড়ির বন্দোবস্ত করুন, আমি মেকআপ রুম থেকে এলাম বলে। কথাটা বলে লাবণ্যর দিকে একবার আড় চোখে তাকিয়েই হন হন করে মেকআপ রুমের দিকে চলে গেল মালতী। গাড়িতে করে অনিমেষও লাবণ্যদের বাড়িতে পৌঁছে দিয়ে আসতে চাইল, কিন্তু বিনয় আর লাবণ্য কিছুতেই রাজি হলো না। দুজনেই সমান তালে মাথা নেড়ে বলল, না না, গাড়ির দরকার নেই, আমরা ট্রামেই চলে যেতে পারবো। তুমি আর ব্যস্ত হয়েও না অনিমেষ। হ্যাঁ ঠাকুরপো, আমরা ঠিক চলে যেতে পারবো। ঠিক আছে, শুনলে না যখন? আমি কিন্তু বিন্তুকে এই 10টা টাকা দিলাম, এটা কিন্তু ফেরত দিতে পারবে না। এটা ওর। আরে এসবের আবার কি দরকার? থাক থাক। বিন্তু, কাকাবাবুকে প্রণাম করো বাবা। ও টাকা নিয়ে তোমার কোনো কাজ নেই, তুমি কি করবে তাই না? তার চেয়ে কাকাবাবু পরে তোমাকে লজেন্স বিস্কুট কিনে দেবে, কেমন? তাই নিও, দিয়ে দাও। আমি খুবই লজ্জিত বৌদি। আপনার লজ্জার কি আছে? না, আমি তো একরকম বুঝিয়ে। এবার তাহলে আমরা আসি অনিমেষ, পরে একদিন এসো তুমি, কেমন? বেশ ভালোই চলল বই। মোটামুটি উতরে গেছে অনিমেষের প্রথম ছবি। পাস পেয়ে পরিচিত বন্ধুরা দেখে এসে সুখ্যাতিও করল। কেবল এলো না বিনয়। অনিমেষ ভাবল ওরা হয়তো লজ্জা পাচ্ছে। দুখানা পাস নিয়ে একদিন সে হাজির হলো বন্ধুর বাসায়। বিনয়ের চেহারা আরো খারাপ হয়েছে, জামা কাপড় আরো জীর্ণ হয়েছে। ঘরটায় ঢুকে প্রথমেই মনে হলো ঘরটা যেন ফাঁকা ফাঁকা, আসবাবপত্র যেন বেশ কিছু নেই। তবু বিনয় খুশি হবার ভঙ্গিতে বলল, আরে এসো 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 অনিমেষ। আমি তো ভাবলাম তুমি বোধহয় সম্পর্কটা তুলেই দিলে। আপনার ছবির নাকি খুব নাম হয়েছে ঠাকুরপো। পরের মুখে ঝাল খেয়ে লাভ কি বৌদি? নিজেরা গিয়ে একদিন দেখে আসুন না, তারপর ভালো বলতে হয় বলুন, নিন্দে করতে হয় করুন। এই যে বিন্তু মহারাজ, এসো তো এদিকে। এই নাও তোমাদের পাস। তোমার অভিনয় কেমন হয়েছে গিয়ে দেখে এসো। আপনারা তো আর ছেলে দিলেন না বৌদি, অতি কষ্টে শেষে আরেকটাকে জোগাড় করলাম। রুগ্ন উলঙ্গ ছেলের দিকে একবার তাকালো অনিমেষ। দেখে মনে হলো ছেলেটার পাটা যেন আরো শুকিয়ে গেছে। সে মুখে বলল, ওর শরীরটা বুঝে এখনো তেমন সারেনি না বৌদি? ফের কি অসুখ বিসুখ? বিনয় বাবু, ও বিনয় বাবু, বিনয় বাবু আছেন নাকি বাড়িতে? এই রে, সেরেছে। আরে অনিমেষ এসেই যত গোল বাঁধালো, না হলে আমি এতক্ষণে ঠিক বেরিয়ে যেতাম। আমার নাগাল আর পেত না। কি? কেন বেরিয়ে যেতে? বাড়িওয়ালা গোবিন্দ প্রামাণিক ভাড়ার তাগিদা দিতে এসেছে। আরে অস্থির করে ফেললো ভাই। এদিকে হাতে একটাও পয়সা নেই, পুরো মাইনে পাইনি অফিস থেকে। কিছু আগাম নেওয়া ছিল তাই কেটে রেখেছে। শোনো লাবণ্য, তুমি যাও, গিয়ে বলো যে আমি বাসায় নেই। লাবণ্য একবার অনিমেষের দিকে তাকালো। আরে ওর কাছে তোমাকে লজ্জা করতে হবে না, ও আমার ছেলেবেলার বন্ধু। বলে এসো নেই, বেরিয়ে গেছে। বুঝলে অনিমেষ, পাওনাদার ভাগাতে কিন্তু লাবণ্যর জুড়ি নেই। কিন্তু নেই বললে বিশ্বাস করবে কেন? তোমার গলা শুনতে পেয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, তাহলে গিয়ে বলো বড্ড অসুখ, বিছানা ছেড়ে উঠতে পারছি না।
আসুন কাকাবাবু আসুন। আসলে ও এমন দুর্বল হয়ে পড়েছে না যে উঠে যাওয়ার সাধ্য পর্যন্ত নেই। আরে সে কি, কেন? বিনয়বাবুর আবার কি হলো? এসেই দেখুন না নিজের কি হাল করেছে। বাড়িওয়ালা গোবিন্দ প্রামাণিকের বয়স 50 হবে। লম্বা চওড়া স্বাস্থ্যবান পুরুষ, মাথায় কাঁচা পাকা চুল, ভুঁড়ির কাছে ফতুয়ার বোতাম দুটো খোলা। লাবণ্যর সঙ্গে কথা বলতে বলতে ঘরে প্রবেশ করলেন তিনি। বিনয় ততক্ষণে কাঁথা মুড়ি দিয়ে পাশ ফিরে শুয়েছে। লাবণ্যর দিকে তাকিয়ে গোবিন্দবাবু আবারও বললেন, কেন, বিনয়বাবুর কি জ্বর হলো নাকি? না কাকাবাবু, জ্বর নয়, সামান্য জ্বরজারি তো উনি গ্রাহ্যই করেন না। কাল দিনে রাতে অন্তত বার 25 বাথরুমে গেছেন। হ্যাঁ, বলেন কি? হ্যাঁ, 25 বার তো হবেই, বেশিও হতে পারে। শেষের দিকে বিছানা থেকে আর ওঠবারই ক্ষমতা ছিল না। ভয় আর বাঁচি না কাকাবাবু, দিনকাল তো ভালো নয়। অনিমেষ লক্ষ্য করল লাবণ্যর চোখে মুখে সত্যিই যেন স্বামীর অসুখের জন্য প্রবল আশঙ্কা আর উদ্বেগের ছাপ স্পষ্ট এসে পড়েছে। কালকের ভয় যেন তার আজও কাটেনি। গোবিন্দবাবু লাবণ্যকে বললেন, ভয়েরই তো কথা। এই চারিদিকে যা অসুখ বিসুখ হচ্ছে, তা ওনার কি শুধুই পেটের সমস্যা নাকি বমি টমিও হয়েছিল? শেষের দিকে তো সবই শুরু হয়ে গিয়েছিল। মানুষ নেই, জন নেই, তার উপরে টাকা পয়সার টানাটানি। এমন বিপদে পড়লাম, শেষে না পেয়ে মামাকে খবর দিলাম। শ্যামবাজারের মধু ডাক্তারের নাম শুনেছেন তো? হ্যাঁ 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 হ্যাঁ। ও, তিনি আসলে আমার মামা। ও, তিনি তো দেখে প্রথমে ঘাবড়ে গেলেন, তারপর ভগবানের দয়া দুদিনে কি চেহারা হয়ে গেছে দেখুন কাকাবাবু। থাক 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 থাক, এই কাঁথাটা সরিও না গা থেকে। দুর্বল শরীর, তা খাওয়া দাওয়ার কিছু গোলমাল হয়েছিল নাকি? অবশ্য না হলেই বা কি, মানুষের শরীর কখন যে কি হয় তা কি কেউ বলতে পারে? কি গো, ঘুমিয়ে পড়লে নাকি? শুনছো, কাকাবাবু ডাকছেন তোমাকে। থাক 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 থাক, ওকে আর ডেকে কাজ নেই। আসলে আমি ভাড়াটার কথাই বলবো বলে ভেবে এসেছিলাম। না থাক, আজ আর নাই বা বললাম। আসলে কি বলবো, 2 মাস হয়ে গেল তো। ওই বিনোদ 2-3 দিন এসে ঘুরে গেছে, বিনয়বাবুর দেখা পায়নি, তাই থাক, আজ থাক, আজ থাক। হ্যাঁ কাকাবাবু, একটু সুস্থ হলে উনি নিজেই গিয়ে ভাড়া দিয়ে আসবেন। বিনোদকে আর পাঠাতে হবে না, স্কুলের চাপ থাকে, পড়াশোনার ক্ষতি হয়ে যাবে হয়তো ওর। ঠাকুরপো জানেন, চমৎকার ছেলে বিনোদ। এত ছেলে মেয়ে আসে যায়, কিন্তু বিনোদের মতো শান্তশিষ্ট স্বভাব আমি আর কারও দেখিনি। কাকাবাবু দুঃখ করেন পড়াশোনাটা তেমন হলো না বলে। 2 বার ফেল করেছে ফার্স্ট ক্লাসে। তা করলেই বা, লেখাপড়াটাই কি মানুষের সব বলুন ঠাকুরপো? পড়াশোনা করলে যে কি হয় তাও তো চোখের সামনে দেখতেই পাচ্ছি। মানুষের স্বভাবটাই আসল, কি বলুন ঠাকুরপো? মানুষ যদি সৎ হয়, সত্যি কথা বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিকই, তা ঠিকই। হ্যাঁ, তা উনি, ওনাকে ঠিক চিনলাম না তো। আরে মস্ত বড় ডিরেক্টর। আপনি তো সিনেমা টিনেমা কিচ্ছু দেখেন না, কিন্তু সিনেমাওয়ালারা সবাই ওর নাম জানে। ওর ছেলেবেলার বন্ধু আসলে, ওই তো অসুখের খবর পেয়ে দেখতে এসেছেন। ও আচ্ছা আচ্ছা। মা লাবণ্য, আমি তাহলে আর চলি, বুঝলে? তুমি শুধু আমার কথাটা আসলে। নিশ্চয়ই, আপনি নিশ্চিন্ত থাকুন কাকাবাবু, উনি সুস্থ হয়ে উঠেই আপনার সঙ্গে দেখা করবেন। এ কি কাকাবাবু, উঠলে তো চলবে না এখন, একটু বসুন, 1 কাপ চা করে আনি। চা তো আপনি খুব ভালোবাসেন, তাই না? না না, চা আজ থাক, বুঝলে? আজকাল আমি আর চা তেমন খাই না, আমি উঠি। ও, তাহলে থাক, আজ আমিও বেশি জোর করব না আপনাকে চা খাবার জন্য। যা দিনকাল, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সাবধান সতর্ক মতো থাকাই ভালো। আর একদিন এসে কিন্তু চা খেয়ে যেতেই হবে আপনাকে। হ্যাঁ, কথা দিয়ে যান কাকাবাবু। আচ্ছা মা, আচ্ছা, আসবো আর একদিন আসবো, এই কথা দিয়ে গেলাম। হ্যাঁ, আসি তাহলে। ওর একটু খেয়াল রেখো। হ্যাঁ, আসছি।
লাবণ্যের মুখের হাসি আর গলার আবদারের সুরে সন্তুষ্ট হয়ে গোবিন্দবাবু সদর দরজার দিকে এগোলেন। গোবিন্দবাবু বেরিয়ে যেতেই কাঁথা ফেলে দিয়ে সোজা উঠে বসে বিনয় বলল, দেখলে তো অনিমেষ, তোমার চেয়ে কিন্তু আমি নেহাত খারাপ ডিরেক্টর নই। তা ঠিক, তবে তোমার চেয়েও বেশি কৃতিত্ব কিন্তু বৌদির। এমন পাকা অভিনেত্রী ডিরেক্টরের দরকার হয় না। কোনো স্ক্রিপ্টের দরকার নেই, শর্ট বুঝিয়ে দিতে হলো না। বিস্ময় নির্বাক হয়েছিল অনিমেষ। এই সম্বন্ধে কোনো রকম মন্তব্য করতে প্রথমে সে একটু কুণ্ঠা বোধ করছিল, কিন্তু বিনয়ের সপ্রতিভ ভঙ্গিতে খানিকটা নিশ্চিন্ত হয়ে অনিমেষও সহজ হওয়ার চেষ্টা করে কথাগুলো বলেই প্রাণ খুলে হেসে উঠল। তারপর লাবণ্যর দিকে তাকিয়ে সে আবার বলল, আপনি মালতী মল্লিকের চেয়ে কোনো অংশে কম নন বৌদি, কিন্তু সেদিনও তো ঘাবড়ে গেলেন কেন বলুন তো? আপনার মালতী মল্লিকও এখানে এসে ঘাবড়ে যেত ঠাকুরপো, এতখানি তার সাধ্যেও কুলোতো না। অনিমেষের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে অদ্ভুত একটু হেসে কথাগুলো বলল লাবণ্য। লাবণ্যর ধরা গলায় দুই বন্ধু চমকে উঠে ওর মুখের দিকে তাকালো। লাবণ্যর মুখে তখনও সেই অদ্ভুত হাসিটুকু লেগে রয়েছে, কিন্তু ওর চোখ দুটো হঠাৎ এমন ছলছল করে উঠল কেন, সে কথা দুই বন্ধু বুঝতে পারল না। জীবনের সেটে লাবণ্য যে মালতীর থেকেও অনেক বড় অভিনেত্রী কি করে হয়ে উঠেছে, সে অভিজ্ঞতার কথা লাবণ্য এদের কি করে বোঝাবে? মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে শুনলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প অভিনেত্রী। গল্প পাঠে শেখর, মুখ্য চরিত্রে অগ্নি, অয়ন্তিকা, স্পন্দন দাস, ডানা, দিব্যেন্দু দত্ত, শঙ্কর চক্রবর্তী, শ্রীলেখা, সপ্তর্ষি সেন এবং প্যাস্টেল টিম। নাট্যরূপ ও পরিচালনা শাওলি মজুমদার। আবহ, ধ্বনি পরিকল্পনা ও শব্দ মিশ্রণ সব্যসাচী মুখার্জি। ধ্বনি পরিকল্পনা সহায়তা অভ্র। প্রচার অলঙ্করণ অভিব্রত সরকার। গল্পের সূত্রধার রামস্বরূপ। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেনমেন্ট এবং সমগ্র পরিকল্পনা ইন্দ্রাণী। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।